হ্যালো ফ্রেন্ডস, কম্পিটিটিভ ওয়ারিয়র্সে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমাদের টপিক রেশিও অ্যান্ড প্রপোর্শন। রেশিও অ্যান্ড প্রপোর্শনের উপর আগের দুটো ভিডিও দেওয়া রয়েছে, তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ওখান থেকে দেখে নিতে পারো আগের ভিডিও দুটো। এবং আজকে আমাদের থার্ড পার্ট এবং লাস্ট পার্ট। তো ভিডিওটি শেষ অবধি দেখো। তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো চলো, লেটস স্টার্ট। তো এই অঙ্কে কি বলছে, দ্য রেশিও অফ ল্যান্ড টু ওয়াটার ইন দ্য আর্থ ইজ 1:2 and in southern hemisphere it is 1:9. What will be the ratio of land to water in the northern hemisphere? অর্থাৎ টোটাল পৃথিবীতে ল্যান্ড ইজ টু ওয়াটার হচ্ছে 1:3 এবং সাউদার্ন হেমিস্ফিয়ারে বলেছে সেটা 1:9। তাহলে নর্দার্ন হেমিস্ফিয়ারে বার করতে হবে। তাহলে টোটাল আমি যদি ধরি, পৃথিবীর এখানে কত টোটাল 4, এখানে টোটাল সাউদার্ন হেমিস্ফিয়ার হচ্ছে 10। তাহলে আমি যদি এদের এলসিএম যদি করি তাহলে সেটা হবে 20। তাহলে আমি ধরে নিলাম টোটাল পৃথিবীতে হচ্ছে 20 পরিমাণ আছে। 20 যদি পৃথিবীতে টোটাল থাকে, তাহলে পৃথিবীতে জল এবং স্থলের অনুপাত কত? 1:3। তার মানে 4 টোটাল, 4 মানে 20, তার মানে 1 মানে 5। কারণ 1:3 যদি ভাঙাই, তাহলে পৃথিবীতে জল এবং স্থলের অনুপাত হচ্ছে 5:15। অর্থাৎ সরি 5 এবং 15, এটা হচ্ছে টোটাল পৃথিবীতে স্থল এবং জলের পরিমাণ। এবং তারপরে যেটা বলছে সাউদার্ন হেমিস্ফিয়ারে সেটা হচ্ছে 1:9। তাহলে টোটাল যদি পৃথিবীতে 20 হয়, তাহলে নর্দার্ন হেমিস্ফিয়ারে 10 এবং সাউদার্ন হেমিস্ফিয়ারে 10। সাউদার্ন হেমিস্ফিয়ারে যে 10 হচ্ছে, সেই সাউদার্ন হেমিস্ফিয়ারে 10-এর মধ্যে ভাগ হচ্ছে কিভাবে? 1:9-তে। তার মানে 1 হচ্ছে ল্যান্ড আর 9 হচ্ছে তার ওয়াটার। তাহলে টোটাল পৃথিবীতে যদি ল্যান্ড হয় 5, আর তার মধ্যে সাউদার্ন হেমিস্ফিয়ারে যদি ল্যান্ড হয় 1, তাহলে নর্দার্ন হেমিস্ফিয়ারে ল্যান্ড কত হবে? 5 - 1, তার মানে হচ্ছে 4। এবং টোটাল টোটাল পৃথিবীতে জল হচ্ছে 15, তার সাউদার্ন হেমিস্ফিয়ারে হচ্ছে 9। তাহলে পৃথিবীতে নর্দার্ন হেমিস্ফিয়ারে জল কত হবে? 15 - 9 হচ্ছে 6। তার মানে হচ্ছে 2:3। এটাই কিন্তু নর্দার্ন হেমিস্ফিয়ারের স্থল এবং জলের রেশিও হবে। তো এইরকম অঙ্কগুলো কিন্তু আমরা এইভাবে করতে পারি। তো চলে যাচ্ছি আমাদের নেক্সট অঙ্কে। তো আমাদের নেক্সট অঙ্কে কি বলেছে, এ হাউন্ড পারসিউস এ হেয়ার অ্যান্ড টেক্স 5 লিভস ফর এভরি 6 লিভস অফ হেয়ার। অর্থাৎ হাউন্ড আর হেয়ারের রেশিও বলেছে। সেটা কি না, ফার্স্টে বলেছে 5টা লিভ যখন হাউন্ড নেয়, তখন হেয়ার নেয় 6টা লিভ। এবং বাট 4 লিভস অফ দ্য হাউন্ড ইজ ইকুয়াল টু 5 লিভস অফ দ্য হেয়ার। অর্থাৎ হাউন্ডের 4টে স্টেপ হচ্ছে হেয়ারের 5টা স্টেপের সমান। তাহলে তাদের রেট অফ রানিং বার করতে বলেছে। তাহলে যে ফার্স্ট যে বলেছে যে হাউন্ডের হচ্ছে 4টে লিপ হচ্ছে হেয়ারের 5টা লিপের সমান। তাহলে হাউন্ডের 4টে লিপ হচ্ছে হেয়ারের 5টা লিপের সমান। তাহলে হাউন্ডের একটা লিপ হেয়ারের কত? 5/4 লিপের সমান। তার মানে রেশিও যদি বলি যে একটা লিপের রেসপেক্টে হেয়ার এবং হাউন্ডের যদি হাউন্ড এবং হেয়ারের যদি রেশিও হয়, সেটা কত হবে? 5:4। কারণ একটা লিপের কত, গ্রে হাউন্ডের যখন একটা লিপ হয়, তখন হেয়ারের 5/4 লিপ হচ্ছে, অর্থাৎ 5/4 লিপের সমান। তাহলে সেক্ষেত্রে একটা লিপের যদি রেসপেক্টে রেশিও বার করি, তাহলে 5:4। রেট অফ রানিং কত হবে? হাউন্ডের ক্ষেত্রে কি 5টা লিপ নেয়, আর হেয়ারের ক্ষেত্রে তখন 6টা লিপ নেয়। হাউন্ডের একটা লিপের রেসপেক্টে রেশিও হচ্ছে 5:4। তাহলে এদের যদি রেট অফ রানিং বার করি, 5×5 = 25 আর 4×6 = 24। তাহলে এটাই কিন্তু এদের রেট অফ রানিং বা স্পিডের রেশিও হবে। এটাই হচ্ছে শর্টেস্ট অ্যাপ্রোচ। তো ওদের নেক্সট অঙ্কে কি বলেছে, যে 5টা বইয়ের দাম 12টা পেনের দামের সমান, এবং 7টা পেন 2টো পেন্সিলের দামের সমান, 3টে পেন্সিল 2টো ইরেজারের দামের সমান। যদি একটা ইরেজারের কস্ট 35 হয়, তাহলে একটা বইয়ের কস্ট কত? তাহলে এই অঙ্কগুলো কিভাবে করব? যে কি কি বলেছে, আমার বলেছে বুকস বলেছে, পেন বলেছে, পেন্সিল বলেছে এবং ইরেজার বলেছে। এই 4টে বলেছে। বুকস যদি বলেছে কি 5টা বইয়ের দাম 12টা পেনের দামের সমান, এবং 7টা পেন 2টো পেন্সিলের দামের সমান, এবং 3টে পেন্সিল 2টো ইরেজারের দামের সমান। এই হচ্ছে আমাদের কন্ডিশন। আমাদের ফার্স্ট কাজ হবে এদের প্রত্যেকটাকে ইকুয়াল করা। কি করে ইকুয়াল করব? এখানে আছে 12টা পেন, এখানে আছে 7টা পেন। তাহলে আমি 7 দিয়ে গুণ করলাম, এটাকে আমি 12 দিয়ে গুণ করলাম। তাহলে যদি আমাকে এই পাশটা আমি 7 দিয়ে গুণ করি, তাহলে এই পাশেও আমাকে 7 দিয়ে গুণ করতে হবে। কারণ বুকস এবং পেনের রেশিওটা কিন্তু এখানে ইকুয়াল ছিল, যে 5টা বইয়ের দাম 12টা পেনের দামের সমান। তাহলে এখানে 7 দিয়ে গুণ করলে আমাকে এখানেও 7 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই ক্ষেত্রে হয়ে যাচ্ছে 35, আর এক্ষেত্রে হচ্ছে 84। এবার ঠিক সেম লজিকে এখানে যে 12 দিয়ে গুণ করেছি, এখানেও কিন্তু আমাকে 12 দিয়ে গুণ করতে হবে। এখানে দিই তাহলে 7 × 84
আর এখানে হচ্ছে 24। তাহলে এবার এটা যদি আমাকে ইকুয়াল করতে হয়, তাহলে এখানে হচ্ছে 12 দুগুণে 24, তাহলে এখানে আমাকে কত দিয়ে গুণ করতে হবে? 8 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটাও হয়ে যাবে 24। এখানে 8 দিয়ে গুণ করলে এখানেও আমাকে 8 দিয়ে গুণ করতে হবে, তার মানে এটা হয়ে যাবে 16। তো এই হচ্ছে আমাদের সবাই এবার সমান হয়ে গেল। কি করে সমান হলো? তার মানে 35টা বইয়ের দাম, 84টা পেনের দাম, 24টা পেন্সিলের দাম এবং 16টা ইরেজারের দাম, প্রত্যেকের দাম কিন্তু আবার সমান হয়ে গেছে তাদের সংখ্যা অনুযায়ী। তো এবার আমাকে যদি বলেছে যে একটা ইরেজারের ভ্যালু হচ্ছে 35 টাকা, তাহলে একটা ইরেজারের ভ্যালু যদি 35 টাকা হয়, 16টা ইরেজারের ভ্যালু কত হবে? 16টা ইরেজার ভ্যালু হবে 16 ইন্টু 35। তাহলে 16টা ইরেজারের ভ্যালু যদি পেয়ে গেছি, তাহলে একটা বইয়ের দাম বার করতে বলেছে, তাহলে 16টা ইরেজারের দাম আর 35টা বইয়ের দাম হচ্ছে সমান আমার এখানকার ইকুয়েশন অনুযায়ী, যে 16টা ইরেজারের যা দাম হবে 35টা বইয়ের দামও তাই হবে। 16টা ইরেজারের দাম হচ্ছে 16 ইন্টু 35, তাহলে 35টা বইয়ের দামও হচ্ছে 16 ইন্টু 35ই হবে। তাহলে একটা বইয়ের দাম কত? একটা বইয়ের দাম হচ্ছে 16 ইন্টু 35 বাই 35, কাটাকুটি হলে 16 টাকা। মানে একটা বইয়ের কস্ট হচ্ছে 16 টাকা। তো এই লাইন মেথডে কিন্তু আমরা এই অঙ্কটা সহজেই করতে পারছি। তো এই অঙ্কটার ক্ষেত্রে কি বলছে? টু বক্সেস কন্টেইন পেন অ্যান্ড পেন্সিল ইন দ্য রেশিও 3:4 and 5:6 respectively. The total number of pen and pencil in the two boxes are equal. Minimum number of pens in the two boxes. তাহলে দুটো বক্স বলেছে, সেখানে পেন এবং পেন্সিলের রেশিও বলেছে। পেন এবং পেন্সিল কত বলেছে? একটা বলেছে 3:4 ফার্স্ট বক্স, আর সেকেন্ড বক্সে বলেছে 5:6। তাহলে এক্ষেত্রে দুটো টোটাল নাম্বার অফ পেন অ্যান্ড পেন্সিল দুটো বক্সে ইকুয়াল। তাহলে আমি যদি ধরে নিই যে প্রথম বক্সের পেন এবং পেন্সিল কত, যে 3x আর 4x, এবং সেকেন্ডের ক্ষেত্রে কি 5y আর 6y, টোটাল নাম্বার অফ পেন এবং পেন্সিল, তাহলে প্রথম বক্সে কত? 7x, সেকেন্ড বক্সে হচ্ছে 11y। দুটো বক্সের পেন পেন্সিলের টোটাল নাম্বারের যদি আমি রেশিও করি, যেহেতু কেন কি করে রেশিও করবো, কারণ এই যে দুটো ভ্যালু এখানে বলে দিচ্ছে টোটাল নাম্বার অফ পেন এন্ড পেন্সিল ইন দা টু বক্সেস আর ইকুয়াল, তার মানে 7x ইজ ইকুয়াল টু হচ্ছে 11y, তাহলে x বাই y হচ্ছে 11 ইন্টু 7, এটাই হচ্ছে x আর y এর সব থেকে মিনিমাম রেশিও। তাহলে বলেছে মিনিমাম নাম্বার অফ পেন্স ইন দা টু বক্স, তাহলে ফার্স্ট x এর মিনিমাম নাম্বার হচ্ছে 11, তাহলে x যেটা প্রথম বক্সের পেনের সংখ্যা সেটা কত? 3x, তাহলে 3x এর মিনিমাম পেন কত হবে? 3 ইন্টু 11 মানে হচ্ছে 33। সিমিলারলি সেকেন্ড বক্সের মিনিমাম পেন সংখ্যা হচ্ছে 5y, y এর ভ্যালু কত? মিনিমাম 7, তাহলে 5y মানে 5 7 35, তার মানে টোটাল যে নাম্বার অফ মিনিমাম পেন সেটা কত? 8 3 8 6, তার মানে 68 নাম্বার পেন হচ্ছে মিনিমাম থাকবে দুটো বক্সে। তো চলে যাচ্ছে আমাদের নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কে বলে, দ্য কস্ট অফ ডায়মন্ড ভ্যারিজ ডাইরেক্টলি অ্যাজ দ্য স্কোয়ার অফ ইটস ওয়েট. A diamond is broken into 4 pieces and with their weights in the ratio 1:2:3:4. Find the value of original diamond if the loss of breaking is rupees 14,000. অর্থাৎ বলছে একটা ডায়মন্ডকে ভেঙে দেওয়া হয়েছে এবং তার মধ্যে একটা সম্পর্ক রয়েছে। সম্পর্ক কি? যে কস্ট অফ ডায়মন্ড ভ্যারিজ ডাইরেক্টলি অ্যাজ দ্য স্কোয়ার অফ ইটস ওয়েট। তার মানে কি, কোনো ডায়মন্ডের যে কস্ট হবে সেই কস্টটা তার ওয়েটের সঙ্গে, ওয়েটের স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল হবে, ওয়েটের স্কোয়ারের সঙ্গে। অর্থাৎ এদের ক্ষেত্রে কি করেছে, ডায়মন্ডটাকে 4টে ভাগে ভাগ করে দিয়েছে। ভাগ করে কি রেশিওতে ভাগ হয়েছে? 1:2:3:4, এই 4টে রেশিওতে, এই রেশিওতে 4 ভাগে ভাগ হয়েছে। বলছে ফাইন্ড দ্য অরিজিনাল ডায়মন্ড ইফ দ্য লস অফ ব্রেকিং, অর্থাৎ এই ভাঙার ফলে যে খরচটা 14,000 টাকা হয়েছে যদি হয়, তাহলে টোটাল অরিজিনাল ডায়মন্ডটার ভ্যালু কত ছিল। তাহলে 4টে ভাগে ভেঙেছে, কি রেশিও? 1 2 3 4, এই রেশিওতে ভাঙা হয়েছে। তাহলে আমরা জানি কি, যে কস্ট হচ্ছে কি তার ওয়েটের স্কোয়ারের রেশিও, ওয়েটের স্কোয়ারের সঙ্গে সমানুপাতিক। তাহলে ওয়েটের রেশিও যদি 1:2:3:4 হয়, এটা হচ্ছে ওয়েটের রেশিও, তাহলে তার কস্টের রেশিও কত হবে? কস্ট রেশিও কবে? এর স্কোয়ার হবে। তাহলে 1:4:9:16, এই হচ্ছে এর কস্টের রেশিও, ইন্ডিভিজুয়াল কস্টের রেশিও। তাহলে টোটাল যদি আমি আলাদা আলাদা করে ভাঙার পর তার রেশিওটা যদি যোগ করি, অর্থাৎ টোটাল কস্টিং কত হচ্ছে? 16 আর 9 25 আর 4 29 আর 1 30। 4টে ভাগে ভাঙার পর প্রত্যেকের ইন্ডিভিজুয়াল কস্টিং যোগ করে যে টোটাল কস্টিংটা পেলাম সেটা হচ্ছে 30। এবং যখন ডায়মন্ডটা ভাঙা হয়নি, অর্থাৎ টোটাল যখন ডায়মন্ডটা ছিল তখন কত ছিল? 4 আর 3 7 আর 2 9 আর 10, টোটাল ছিল 10 তার ওয়েট। তাহলে তার কস্টিং কত ছিল? কস্টিং ছিল তার স্কোয়ার, তার মানে হচ্ছে 100।
তাহলে আগে যখন ডায়মন্ডটা ভাঙা হয়নি তখন তার কস্টিং ছিল 100, আর এখন যে ভাঙার পরে তার ভ্যালু দাঁড়িয়েছে 30। তাহলে কত টাকা আমার লস হচ্ছে? 70 টাকা। 100 টাকা গেছিল, এখন 30 টাকা হয়ে যাচ্ছে, মানে 70 টাকা হচ্ছে ব্রেকিং লস হচ্ছে। তার মানে এই 70 টাকা মানেই হচ্ছে 14,000 টাকা। তাহলে 1 টাকা মানে হচ্ছে 14,000/70, তার মানে হচ্ছে 200 টাকা। তাহলে এক হচ্ছে 200। এবার আমাকে কি বলেছে? ফাইন্ড দ্য ভ্যালু অফ অরিজিনাল ডায়মন্ড। অরিজিনাল ডায়মন্ডের ভ্যালু কত? 100 টাকা। তার মানে 100 ইজিক্যাল টু কত? 100 ইজিক্যাল টু হচ্ছে 200 ইন্টু 100। তাহলে এই হচ্ছে আমার 20,000 টাকা হচ্ছে অরিজিনাল ডায়মন্ডের ভ্যালু। তো চলে যাচ্ছে আমাদের নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কে বলেছে দ্য ভিজিটার্স টু এ শো ওয়্যার চার্জ ₹15 on the first day, ₹7.5 on the second day and 2.5 on the third day. The total attendance of 3 days are in ratio 2:5:13. তো এবারে চার্জ হবে, এটা চার্জ পারসন ফর দ্য হোল শো, অর্থাৎ কোনো ভিজিটারের প্রথম দিনের টিকিটের ভ্যালু হচ্ছে 15 টাকা, প্রথম দিনে 15 টাকা, সেকেন্ড দিনে হচ্ছে 7.5 টাকা, এবং থার্ড দিনে হচ্ছে 2.5 টাকা। এবং প্রথম দিনে এবং ফার্স্ট এবং সেকেন্ড এবং থার্ড দিনের যে অ্যাটেন্ডেন্স রেশিও সেটা হচ্ছে 2:5:13। তাহলে এই হচ্ছে আমার তার অ্যাটেন্ডেন্স রেশিও, এবং তাদের যে ভিজিটার্সের যে চার্জ অর্থাৎ টিকিটের চার্জ সেটা রেশিও হচ্ছে এটা। তাহলে এদের যদি আমি টোটাল আমি ইনকাম ধরি প্রতিদিনের, তাহলে এর কত হবে? 15 ইন্টু 2, এর হবে 5 ইন্টু 7.5, এবং থার্ড ডেতে হবে 13 ইন্টু 2.50। এই হচ্ছে এদের রেশিও। তাহলে এভারেজ চেঞ্জ মানে কি? এভারেজ চার্জ পার পারসন, তার মানে কি যে টোটাল আমার চার্জ কত, এটা যোগ এটা যোগ এটা, তিনটের যোগফল হচ্ছে টোটাল চার্জ। যদি আমি একটু গুণগুলো করি, এটা হচ্ছে 30, এটা হচ্ছে 5×7=35, আর মানে 37.50, আর এটা করলে 13×26, আর হচ্ছে 6.5, মানে 32.50। এই হচ্ছে আমার এদের টোটাল রেশিও। তাহলে এবার এদের টোটাল যে চার্জ কত হবে, এই তিনটে যদি যোগ করি, তাহলে 37 আর 3×3=6, 70 আর 3×30 100 টাকা। টোটাল কিন্তু আমাদের এভারেজ চার্জ কিন্তু 100, টোটাল চার্জ হচ্ছে আমার 100 টাকা 3 দিনে। কিন্তু বলেছে এভারেজ চার্জ পার পারসন, তাহলে কতজন পারসন ছিল এখানকার হিসেবে? 2, 5 এবং 13। টোটাল পারসন কত? 13 আর 5 18 দিয়ে 20 জন পারসন ছিল। তাহলে এভারেজ বার করতে দিচ্ছে, টোটাল চার্জ হচ্ছে 100 টাকা, 20 জন পারসন, তাহলে এভারেজ কত হবে? এভারেজ হবে 100/20, মানে 5 টাকা হচ্ছে এভারেজ চার্জ পার পারসন ফর দ্য হোল শো। তো এই অঙ্ক কিন্তু আমরা এইভাবে করব। তো চলে যাচ্ছে আমাদের নেক্সট অঙ্কে। তো নেক্সট অঙ্ক কি বলেছে? ইন এ স্কুল দ্য নাম্বার অফ স্টুডেন্টস স্টাডিং সায়েন্স আর্টস অ্যান্ড কমার্স ইন দ্য রেশিও 4:7:9, দ্য নাম্বার অফ ইনক্রিজ বাই 30, 20 and 40%। তাহলে হোয়াট উইল বি দ্য নিউ রেশিও? অর্থাৎ বলেছে 4, 7 এবং 9 হচ্ছে তার স্টুডেন্টের সায়েন্স আর্টস এবং কমার্সের রেশিও, সায়েন্স আর্টস আর কমার্সের রেশিও হচ্ছে এটা। তাহলে বলেছে তাদের প্রত্যেকের ইনক্রিজ হয়েছে 40, 30, 20 এবং 40%। তাহলে আমি যদি ধরে নিই যে এক্ষেত্রে 40 জন, 70 জন এবং 90 জন, এটা আমি ধরে নিলাম ক্যালকুলেশনের সুবিধার জন্য। 4, 7, 9 ধরেও করতে পারতাম, কিন্তু সেক্ষেত্রে ভগ্নাংশ চলে আসতো, এই জন্য ক্যালকুলেশনটা জটিল হতো। আমি 40 বা 400 বা 4000 এরকম ধরে নিলে আমার সেটা অনেক সুবিধা হয়ে যাবে ক্যালকুলেশনে। তো সেই জন্য আমি 40 ধরে নিলাম এই ক্ষেত্রে। এবার কি হয়েছে? প্রত্যেকটা ক্ষেত্রে বেড়ে গেছে কত? এটা 30% বেড়েছে, এটা বেড়েছে 20%, এটা বেড়েছে 40%। তাহলে যদি প্রত্যেকের বেড়ে যায়, তাহলে নতুন যে ভ্যালু গুলো হবে কত? 40-এর 30% মানে কত? 40-এর 30% মানে 3×4=12 বেড়ে যাওয়া, প্লাস 12 বেরিয়ে গিয়ে কত হচ্ছে? 52 হচ্ছে। এখানে 70-এর 20% বাড়া মানে কি? প্লাস 14 বাড়া, তার মানে কত হচ্ছে? 84। আর এখানে 90-এর 40% বাড়া মানে 36 বাড়া, 36 বাড়লে কত হচ্ছে? 126। তাহলে এখন যেটা হচ্ছে কিন্তু বেড়ে যেটা দাঁড়িয়েছে 52, 84 এবং 126। তাদের রেশিও গুলো কত হবে? 52:84:126। এবার যদি আমি একটু কাটাকুটি করি, 4 তেরং 52, 21, সরি এটাকে 4 দিয়ে যাবে না, তাহলে এটা হচ্ছে
2 দিয়ে কাটলে 13 দুগুণে 26, 42, 63। তাহলে এই হচ্ছে আমাদের নতুন রেশিও, যে 26:42:63, এটাই কিন্তু আমাদের নতুন রেশিও হচ্ছে। তাহলে এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলো করতে পারি। তো চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। হচ্ছে ₹2430 has divided among 3 persons P, Q and R in such a way that if their shares be diminished by ₹5, 10 and 15 respectively, remainder shall be the ratio 3:4:5. Find the share of P। অর্থাৎ 2430 টাকা ভাগ করা হয়েছে। ভাগ করা হয়েছে কিভাবে না, ভাগ করার পর কি বলেছে, যদি তাদের শেয়ারটা 5 টাকা, 10 টাকা, 15 টাকা কমে যেত, অর্থাৎ প্রথম জনের 5 টাকা কমবে, দ্বিতীয় জনের 10 টাকা এবং তৃতীয় জনের 15 টাকা কমবে, তাহলে তাদের যে রিমাইন্ডার থাকবে, অর্থাৎ বাকি যেটা পড়ে থাকবে, সেটা 3:4:5 এ ভাগ করব। তাহলে আলটিমেটলি আমাকে কি এই যে পরিমাণ টাকা প্রত্যেকের 5, 10 এবং 15, এই টাকাটা কি হচ্ছে, বাদ হয়ে যাচ্ছে। তাহলে মোট কত টাকা বাদ হচ্ছে, 15 আর 10, 25 আর 5 30 টাকা। এই 30 টাকা কিন্তু বাদ হয়ে যাচ্ছে। 2400 থেকে যদি 30 টাকা আমি বাদ দিয়ে দিই, তাহলে কি পড়ে থাকবে, 2400 থেকে 30 বাদ দিলে পড়ে থাকবে 2400 টাকা। এই 2400 টাকা কিন্তু ভাগ করছে তিনটে রেশিওতে, কততে, 3, 4 আর 5, 3:4:5 রেশিওতে ভাগ করছে। তাহলে যদি কিভাবে করব, তাহলে 3, 4 আর 5, 5 আর 4, 9 আর 3, 12, টোটাল হচ্ছে 12 মানে হচ্ছে 2400 টাকা। তাহলে আমাকে বার করতে হবে ফাইন্ড দ্য শেয়ার অফ পি। পি এর শেয়ার কত, পি এর শেয়ার কিন্তু 3 টাকা, পি এর শেয়ার হচ্ছে 3 টাকা। তাহলে 3 1 মানে হচ্ছে 200, 3 মানে হচ্ছে 600। এবার এখানে বলছি ইফ দেয়ার শেয়ার বি ডি, সেখানে একটা কন্ডিশন ছিল যে ইফ দেয়ার শেয়ার বি ডিমিনিশ বাই ₹5, অর্থাৎ যদি 5 টাকা কমানো হতো তাহলে এটা হতো। তাহলে অরিজিনাল সে কত টাকা পেতো, এটা তো 5 টাকা কমানোর পর সে 600 টাকা পেতো, কিন্তু অরিজিনাল তার কত পাওয়ার কথা ছিল, তার কিন্তু 5 টাকারও বেশি পাওয়ার কথা ছিল। তাহলে টোটাল তার যে শেয়ার, সেটা কিন্তু 2430 টাকার মধ্যে 605 টাকা হচ্ছে তার শেয়ার, পি এর শেয়ার। এই জায়গাটা কিন্তু অনেক সময় ভুল হয়ে যায়, অপশানে কিন্তু 600 থাকবে, 605 থাকবে, অনেক সময় ভুল বশত বা তাড়াতাড়ি বশত 600 দাগিয়ে দেওয়া হয়। এই জায়গাটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তো চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক বলেছে কি, নেক্সট অঙ্ক বলেছে ইফ দ্য স্প্রেড অফ দিস কার 3 cars in the ratio 2:3:4, what is the ratio among the times taken by cars to travel the same distance। অর্থাৎ এক্ষেত্রে রেশিও কিসের বলেছে, রেশিও বলছে স্পিড, স্পিডের রেশিও কত, 2:3:4। আমাদের একটা জিনিস জানতে হবে, স্পিডের সঙ্গে যে টাইম, স্পিডের সঙ্গে টাইমের সম্পর্ক কি, এরা কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক, কারণ যার স্পিড বেশি হবে সেটা কিন্তু কম টাইম নেবে, অর্থাৎ যার স্পিড বেশি সে কম সময় নেবে। অর্থাৎ তাহলে কি হবে, টাইমের যদি রেশিও হয়, স্পিডের রেশিও যা থাকে, টাইমের রেশিও বার করতে গেলে সেটা তার রেসিপ্রোকাল রেশিও হয়। রেসিপ্রোকাল রেশিও কি করে, আমি আগেই বললাম, প্রথমেই বলেছি যে রেসিপ্রোকাল রেশিও হচ্ছে 1:2:1/3:1/4। তাহলে এখানে রেশিওটা কি হবে, 1:2, যদি আমি 3টে এলসিএম করি, 2, 3 এবং 4 এলসিএম করলে সেটা হচ্ছে 12, 12 দিয়ে প্রত্যেকটাকে গুণ করলে 6:4:3, এটা কিন্তু টাইমের রেশিওকে প্রকাশ করবে। তাহলে অঙ্কগুলো এইভাবে করব। তো চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক হচ্ছে ইফ y varies directly as x plus 3 and y is equal to 8 when x is equal to 1, what is the value of y when x is equal to 2। এই অঙ্কগুলো কিভাবে করব, বলেছে y varies directly x plus 3, অর্থাৎ x plus 3 এর সঙ্গে এর সমানুপাতিক। তাহলে সমানুপাতিক যদি চিহ্ন ওঠাতে হয়, একটা ইজ ইকুয়াল টু আনলে একটা কনস্ট্যান্ট রাশি আনতে হয়, সেটাকে আমি k আনলাম, তাহলে y is equal to k into x plus 3। এবার একটা কন্ডিশন এখানে দেওয়া হয়েছে when x is equal to 1, y is equal to 8। তাহলে ভ্যালু যদি আমি বসিয়ে দিই, y is equal to 8, x is equal to 1, তাহলে এখান থেকে আমি k এর ভ্যালু পেয়ে যাব কত, k এর ভ্যালু পেয়ে যাব 8/4 হচ্ছে 2। তাহলে k এর ভ্যালু আমি 2 পেয়ে গেলাম। k এর ভ্যালু যদি 2 পেয়ে যাই, তাহলে পরের কেসটা এটা বলেছে যে when x is equal to 2, what is the value of y। তাহলে সেম y is equal to k into x plus 3, এটা আমাদের ইনিশিয়াল কন্ডিশন ছিল। এবার y এর ভ্যালু বার করতে দিয়েছে কখন, না x is equal to যখন 2 হবে। তাহলে k এর ভ্যালু কি, k এর ভ্যালু হচ্ছে 2, k একটা কনস্ট্যান্ট, তার ভ্যালু আমরা বার করে নিয়েছি 2। তাহলে 2 ইনটু x এর ভ্যালু 2 বলেছে, তাহলে 3 আর 2 5 দুগুণে 10, তাহলে y এর ভ্যালু কিন্তু তখন 10 হবে। এই হচ্ছে আমাদের এই অঙ্কের কন্ডিশন। তো চলে যাচ্ছি আমাদের নেক্সট অঙ্কে। তো এক্ষেত্রে অঙ্কটা কি বলেছে, the y is the mean proportional of x and z, y is the mean proportional of x and z, then x minus y whole cube
ইস টু ওয়াই মাইনাস জেড এর হোল কিউব কত। তাহলে ওয়াই ইজ দ্য মিন প্রপোর্শন অফ এক্স মাইনাস জেড, এটার মানে কি যে ওয়াই হচ্ছে এক্স এবং জেড এর মধ্য সমানুপাতি, অর্থাৎ এক্স এবং জেড এর মধ্য সমানুপাতি হচ্ছে ওয়াই। তাহলে এর যে সম্পর্কটা আমরা কি জানি, এক্স বাই ওয়াই ইজ ইকাল টু ওয়াই বাই জেড। তাহলে এই যে সম্পর্কটা এক্স বাই ওয়াই ইজ ইকাল টু ওয়াই মাইনাস জেড, তাহলে এটা একটা বিয়োজন প্রক্রিয়া আছে যে এটা ইজ ইকাল টু আমি বলতে পারি যে এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু ওয়াই বাই ওয়াই মাইনাস জেড, অর্থাৎ এক্স বাই ওয়াই ইজ ইকাল টু ওয়াই বাই জেড ইজ ইকাল টু এক্স মাইনাস ওয়াই বাই ওয়াই মাইনাস জেড। তাহলে এক্ষেত্রে আমার কিউব বলেছে, তাই এটার যদি কিউব করি আমি এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব বাই ওয়াই মাইনাস জেড এর হোল কিউব ইজ ইকাল টু, তাহলে আমি এখান থেকে বলতে পারি এপাশেও কিউব করলে এক্স এস কিউব বাই ওয়াই কিউব এটাও হতে পারে, বা ওয়াই কিউব বাই জেড কিউব এটাও কিন্তু হতে পারে। তো মিন যখন বলবে এরকম, তাই অঙ্কগুলো কিন্তু আমরা ডাইরেক্টলি বিয়োজন প্রক্রিয়া এইভাবে করতে পারি। সো ফ্রেন্ডস, আজকের ভিডিও এখানেই শেষ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করো, আর যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো খুব তাড়াতাড়ি দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে। চলো টাটা।